নমস্কার, অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আজকের ছবির দিকে আমরা নজর রাখবো। বড়বাজার সহ শহরের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার পথে নামলো বিজেপি। মুরলীধর সেন লেন থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল এবং সেই সময় তাদের বাধা দেওয়ার অভিযোগ জোড়াসাঁকো থানার সামনে এবং সেই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আপনারা জানেন গত 4 দিনে কিন্তু 4 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখলাম গত সজলবার বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে মৃত্যু হয়েছে 14 জনের। তারপর গতকাল একদিকে চিনার পার্ক, অন্যদিকে লেক টাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। আজ আবারও সেক্টর 5 এ অগ্নিকাণ্ডের ঘটনা। পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। এবার পথে নেমেছে বিজেপি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে কি ছবি? একেবারেই দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু আজকে জোড়াসাঁকো থানা ঘেরাও তারা ডাক দিয়েছিলেন। এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখাবো। একেবারে জোড়াসাঁকো থানার কিছু দূরেই কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডের একেবারে পাশেই কিন্তু বেশ কিছু বিজেপির সদস্যরা, তাদেরকে যেমন দেখা যাচ্ছে ব্যারিকেডের উপরে তারা উঠে পড়েছেন, কালো ব্যাজ পরিহিত অবস্থায় তারা রয়েছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছিলেন আজকের এই মিছিলে তারা কিন্তু বসে পড়েছেন এবং এখানেই তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য রাখছেন। তাদের দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু শাস্তি দিতে হবে, এই দাবি নিয়ে আজকে তাদের মিছিল। একটু কথা বলবো তামাস্তা, আজকে কি দাবি নিয়ে আপনাদের এই জোড়াসাঁকো থানা? এখনো জোড়াসাঁকো থানার অধীনে এইরকম ধরনের বহু বাড়ি আছে, বহু ব্যবসা এই ধরনের হচ্ছে বা তার প্রস্তুতি চলছে, সেগুলো বন্ধ হোক। পুরসভার কেউ যদি গ্রেপ্তার জড়িয়ে থাকে সেক্ষেত্রে কি তাদেরও গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন? নিশ্চয়ই হওয়া উচিত। তাই এটা সভ্য দেশে যেখানে আইনের শাসন আছে সেখানে যেই হোক না কেন কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। কালকে মুখ্যমন্ত্রী বলছেন যে কাউকে ছাড়া হবে না, এদিকে দেখা যায় এরকম বড় বড় কথা লেকচার উনি প্রতিটি ঘটনার পরই 13-14 বছর অনেক বড় বড় কথা মানুষ শুনেছে, লেকচার শুনেছে, উনি এগুলো দিতে অভ্যস্ত। ওনার এই সমস্ত কথার কোনো গুরুত্ব আজকাল কেউ দেয় বলে মনে হয়। আপনি তো এই এলাকায় দীর্ঘদিন কাজ করেছেন, সেখানকার আবাসিকরা বলছেন কাউন্সিলর শুধুমাত্র আসে তার রাজনৈতিক কাজের জন্য, কোন রকম অসুবিধার কথা। কাউন্সিলর, এমএলএ, এমপি এদের কোনো ভূমিকাই নেই, প্রো পিপল কোনো ভূমিকা নেই। একেবারেই দেখো, তাপস রায় তিনি কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন। তিনি বলছেন যে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই এবং যে দাবি নিয়ে আজকের এই জোড়াসাঁকো থানা ঘেরাও কর্মসূচি তাদের, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যাদের কারণে প্রায় 14 জনের মৃত্যু হলো তাদের সবাইকে কিন্তু শাস্তি দিতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু বিজেপির তরফ থেকে আজকে তাদের জোড়াসাঁকো থানা অভিযানে ডাক দিয়েছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তোমায় আমি সামনে গিয়ে ছবিটা দেখাতে বলবো। একেবারে বিজেপির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে গড়ে তোলা হয়েছিল সেই ব্যারিকেডের উপরে কিন্তু তারা উঠে পড়েছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছিলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সজল ঘোষ, তিনি বক্তব্য রাখছেন। আমি একটু শোনানোর চেষ্টা করবো কি বলছেন। আবার যদি ওখানে ঝুলিয়ে লটকে রেখে দেয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে, যেটা বাংলার মানুষ আমরা চাই না। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব। শুধু আমি বলি যে এই দোষী অফিসার যারা পুলিশের নিয়ম হচ্ছে এই যতগুলো হোটেল বিশেষ করে বড়বাজারের মতন অঞ্চল এই মুহূর্তে যেখানে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যুদ্ধ একটা ভাব আছে, যে কোনো মুহূর্তে সমস্যা হবে। আমাদের গায়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বড়বাজারে থাকতেই পারে, আসতেই পারে, তাই পুলিশের কাজ হচ্ছে প্রতিনিয়ত গিয়ে রেজিস্টার চেক করা। একেবারে তমকনদা এই মুহূর্তে রয়েছে, একটু কথা বলবো। তমকনদা, যেভাবে 14 জনের মৃত্যু হলো আজকে তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, কি দাবি জানাচ্ছেন? না, যেখানে সুজিত বসুর আজকেও সেক্টর 5-এ দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ওনাকে তার দায়ভার নিতে হবে, ওনাকে তার দায়ভার নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। উনি যদি পদত্যাগ না করতে পারেন তার দায়ভার উনি বলে দিন অগ্নিসংযোগগুলো কেন হয়েছে। এই যে মুখ্যমন্ত্রী এসে বলছেন সব ইল্লিগাল, এটা ইল্লিগাল, ওটা ইল্লিগাল, সার্টিফিকেটগুলো কে দিয়েছে, কার দেখার কথা?
কর্পোরেশনে যার দেখার কথা তার নাম হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম মহাশয়কে বলুন তাকেও পদত্যাগ করতে, সুজিত বোসকেও পদত্যাগ করতে। পদত্যাগ না করে চেয়ারে বসে থাকবো আর এখানে এসে বলে দেবো এটা ইল্লিগাল, ওটা ইল্লিগাল, সেটা ইল্লিগাল, এগুলো হবে না। এখানে আপনাদের যাদের কাজ করার দায়িত্ব ছিল তারা করেনি, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। দেখা যাচ্ছে ফায়ারের তরফ থেকে তারাই অভিযোগ স্বীকার করছেন যে যেভাবে পানশালার বেআইনি নির্মাণ চলছিল তার পাশাপাশি 2022 সাল থেকে এনওসি করা হয়নি, তা এতদিন কেন প্রশাসনের নজরে আসলো না এবং ঢিল ছড়ে দূরত্বে জোড়াসাঁকো ঘুমোচ্ছিল? প্রশাসন যে ঘুমোচ্ছিল তার জলজান্ত উদাহরণ হচ্ছে, আপনাকে আগেও বলেছি, স্থানীয় এমএলএ এবং এমপি আসতে পারেননি এখনো, তারাও ঘুমোচ্ছেন। ঘুমটা এদের এত ডিপ ঘুম যে তাদের ঘুম এখনো ভাঙছে না। এদের ঘুম ভাঙবেও না, 26-এ বিসর্জন হওয়ার পর তবে ভাঙবে। তাপস কাকু হ্যাঁ আপনার রাস্তায় থাকতে হবে, 26 পর্যন্ত রাস্তায় থাকতে হবে যদি বাংলার মানুষকে বাঁচাতে হয়, বাংলার আগামী প্রজন্মকে বাঁচাতে হয়। একেবারে দেখো তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম তাদেরকে পদত্যাগ করতে হবে এবং যেভাবে ঋতুরাজ হোটেলে অগ্নিসংযোগের ফলে 14 জনের মৃত্যু হলো তাদের শাস্তি দিতে হবে। যে বা যারা শুধুমাত্র হোটেলের মালিক বা ইন্টেরিয়র ডিজাইনার যিনি ছিলেন তাদের নয়, যে বা যারা অর্থাৎ পুরসভার কর্মীরাও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু আজকে তাদের জোড়াসাঁকো ধারা ঘেরাওয়ের কর্মসূচি। একেবারে প্রীতি, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম পর অগ্নিকাণ্ডের ঘটনা শহরে এবং আজ পথে নেমেছে বিজেপি। এই মুহূর্তে জোড়াসাঁকো থানার সামনে বিক্ষোভ, তাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়নি এবং সেই কারণেই বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে। আজ ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সেক্টর 5-এ ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখেছি। দুপুর 3টের সময় কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। একটি রাসায়নিক কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আপনাদের যে ছবি দেখাচ্ছি কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শহরে 4 দিনে 4টি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি। গত মঙ্গলবার বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে মৃত্যু হয়েছে 14 জনের। তারপরেই আমরা গতকাল দেখেছি একদিকে চিনার পার্ক, অন্যদিকে লেক টাউনের ঘটনা এবং আজ ফের দেখা গেল ভয়াবহ অগ্নিকাণ্ড সেক্টর 5-এ রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কারখানা থেকে পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিধাননগরের সিপি গিয়েছেন এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়েছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দুপুর 3টে নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায়। সেখানে দেখা যায় একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছে তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমিও অফিসে যাচ্ছিলাম, এই রাস্তাতেই গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি, ভেতরে প্রচুর কেমিক্যাল আছে, তা আমরা একটু দাহ্য পদার্থ তো একটু সময় লাগে এগুলো কন্ট্রোল করতে, তো কন্ট্রোল হয়ে যাবে। ভেতরে কেউ আটকে নেই তো? না, আমরা যা খবর পেয়েছি ভেতরে কেউ আটকে নেই। দমকল কর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছেন? দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে কাজ করছে, আমরা খুব হিট আছে, আশা করছি। যে সোর্স পয়েন্ট যেখান থেকে আগুন লেগেছে সেই জায়গায় কি পৌঁছতে পেরেছে? না, সেই জায়গাটা তো ঘেরা আছে, আপনি দেখছেন গ্রিল দিয়ে ঘেরা আছে। এখন তো প্রচুর হিট, এই ফ্লেমটা অনেক বেড়ে গেছিল, ফ্লেমটা অনেক বাইরে চলে এসেছিল, এখন ফ্লেমটা কমানো হয়েছে আগুনের ফ্লেমটা, আস্তে আস্তে এটা কন্ট্রোল হয়ে যাবে, তারপরে ভেতরের দিকে যাব আমরা। এখনও বাইরে যা আপনি দেখছেন এখানে দাঁড়িয়ে কত হিট আছে, তাহলে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আর একটু ভেতরে প্রবেশ করতে পারবো। আর ভেতরে কি আছে তো পুরোটা দেখা যাচ্ছে না। যে ছড়ানোর একটা আশঙ্কা ছিল সেটা কি নিয়ন্ত্রণে করা? আগুন আর বাড়বে, আগুনটা বেরিয়ে যেতে পারবে না।
আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আজ দুপুর 3টে নাগাদ আগুন লাগে সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায়। ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানেই দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মুহূর্তের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের গ্রাসে কারখানার একাংশ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের সিপি এবং দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ। গত 4 দিনের 4টি অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে আমরা দেখেছি বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি হোটেলে এবং সেখানে দেখা যায় যে 14 জনের মৃত্যুর খবর এসেছে এবং সেখানে দাঁড়িয়ে দেখাই গিয়েছিল যে একাধিক গাফিলতির ছবি সামনে এসেছিল। কিন্তু অন্যদিকে গতকাল দেখা গেল চিনার পার্কের একটি রেস্তোরাঁতে অগ্নিকাণ্ডের ঘটনা, তারই পাশাপাশি লেক টাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। তারপর আজ আবারও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং মুহূর্তের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা থেকে পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং অন্যদিকে ঘটনাস্থলে যান বিধাননগরের সিপি। 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা হয় এবং যে ছবি আমরা দেখেছি সেই সময় দুপুর 3টে নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে এবং সেই সময় দেখা গিয়েছে যে একেবারে মুহূর্তের মধ্যেই কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গত 4 দিনে 4 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহরে তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের দেখাচ্ছিলাম এর আগেই ইতিমধ্যেই কিন্তু পথে নেমেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পথে নেমেছে বিজেপি। তাদের দাবি যে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে শহরের বিভিন্ন প্রান্তে, বারবার কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অন্যদিকে বড়বাজারের যে ঘটনা ঘটেছে 14 জনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজ আবারও একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ আবারও কিন্তু দেখা গেল সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আজ আমরা যে ছবি দেখলাম দুপুর 3টে নাগাদ যে ঘটনা ঘটেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? দেখো, তোমাকে জানাবো যেই জায়গা সেক্টর 5-এ 2:30 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে হচ্ছে হলগ্রামের অফিস এবং একাধিক বলা যেতে পারে স্ট্যাম্প তৈরি হয় এবং সেই স্ট্যাম্প তৈরি করার জন্য একাধিক কেমিক্যালের প্রয়োগ হয় এবং কাগজের দরকার হয় এবং একাধিক প্লাস্টিকের দরকার হয়। এই সমস্ত জিনিস তার এই গোডাউনে ছিল সেক্টর 5-এ এবং হঠাৎ করে 2:30 নাগাদ ধোঁয়া দেখতে বেরোয়। সেখানকার লেবাররা দেখতে পেয়ে তারা তড়িঘড়ি ফায়ারের ফোন করে এবং পাশাপাশি ফোন করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অর্থাৎ এই দুজনকেই ফোন করার পর প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে বিধাননগরের ফায়ার স্টেশনে খবর যাওয়ার পর বিধাননগরে প্রথম দুটি দমকলের ইঞ্জিন তারা ঘটনাস্থলে আসে এবং দুটি আসার পর দেখতে পায় তারা কি আগুন সেই গোডাউন থেকে বেশিরভাগ বাইরে বেরোচ্ছে এবং অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটা বড় এবং সেখানে এত দুটো ইঞ্জিনে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারপরেই আরও 4টি, তারপরে আবার 6টি, মোট 10টি ইঞ্জিনের সাহায্য সেই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটা তারা সামাল দিতে পারেন। অর্থাৎ সেই অগ্নি
কাণ্ডে অ্যারেস্ট করতে পারেন তারা, এবং প্রায় 45 মিনিট ধরে দমকলের কর্মীরা তারা আগুনের সাথে লড়াই করেন এবং 45 মিনিটের মধ্যেই সেই আগুনটি তারা কন্ট্রোল করতে পারেন। দমকল সূত্রে খবর, এই হলোগ্রামের অফিসে একাধিক স্ট্যাম্প তৈরি হতো এবং সরকারি থেকে বেসরকারি স্ট্যাম্পও তৈরি হয়। সেক্ষেত্রে সেখানে কেমিক্যালের প্রয়োগ হয়, কাগজের প্রয়োগ হয় এবং প্লাস্টিকের উপয়োগ হয়, এবং এইসব জিনিস কাটার সময় সেখানে শর্ট সার্কিটের কারণেই আগুনটি লাগে এবং আগুনটি লাগার পর প্রথমে কেমিক্যালে সেই আগুনটি লাগে এবং তারপরে কেমিক্যাল থেকে একাধিক কাগজে এবং একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস মেশিন থাকে সেইখানে, সেই গোডাউনে সেই আগুনটি ছড়িয়ে যায়। এরপরে তারা ফায়ারের কর্মীরা তারা প্রায় 45 মিনিট ধরে 10টি ইঞ্জিনের সাহায্যে সেই আগুনটি অ্যারেস্ট করতে পারে। পাশাপাশি যে পকেট ফায়ার থাকে সেই পকেট ফায়ারও প্রায় 5টার মধ্যে তারা কন্ট্রোল করতে পারেন। ঘটনাস্থলে দমকল মন্ত্রী তারা সুজিত বোস গেছিলেন, দমকলের একাধিক আধিকারিকরা গেছেন। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। সেই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সেখানে ইতিমধ্যে পুলিশ কর্মীরা তারা সেই গোডাউনের মালিককে জিজ্ঞাসাবাদ করছেন এবং কেনই যারা, যেহেতু দমকলের তরফ থেকে যেটা দমকল সূত্রে খবর, সেখানে নিজস্ব অগ্নি নিরাপদ সরঞ্জাম ছিল না এবং ফায়ার বোঝানোর কোনো জিনিসপত্র ছিল না এবং এমনটাই সেটা ফায়ার থেকে তদন্ত করা হবে। পাশাপাশি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকেই মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে আগুন এবং কারা কারা স্টাফ ছিলেন এবং সেইখানকার যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক আছে, ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা একাধিক পুড়ে গেছে, কিন্তু সিসিটিভি যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্ক ক্যামেরাও তারা খুঁটিয়ে দেখছেন আদৌ কি আগুন কোনো লাগানো হয়েছিল বা শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটি লেগেছে। ধন্যবাদ সন্তোষ। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, একেবারে ভয়ঙ্কর ছবি। দুপুর 2:30 নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহরে, ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বন্ধ করা হলো বেআইনি রুফটপ রেস্তোরাঁ। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট বিরতির। ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বেআইনি রুফটপ রেস্তোরাঁ। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বেআইনি রুফটপ রেস্তোরাঁ। আপনারা জানেন, এর আগেই কিন্তু একাধিক গাফিলতির ছবি উঠে এসেছিল। এবার কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। পর অগ্নিকাণ্ডের ঘটনায় বড় সিদ্ধান্ত মেয়রের। কলকাতায় বন্ধ সব বেআইনি রুফটপ রেস্তোরাঁ। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ করা হলো বেআইনি রুফটপ রেস্তোরাঁ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? পরপরে যেরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু পদক্ষেপ বলা যেতে পারে কলকাতা পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে, এমনটাই জানা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। শুধু তাই নয়, কলকাতার যে কটা রেস্তোরাঁ রয়েছে, রুফটপ রেস্তোরাঁ রয়েছে, রুফটপ রেস্তোরাঁগুলি কিন্তু সবকটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু নোটিশ জারি করে দেওয়া হবে। তুমি জানো যে কিছুদিন ধরেই কিন্তু এই বড়বাজারের অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন পরিদর্শন করতেন এবং সরাসরি মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন যে একেবারেই কোনোভাবেই কোনো রকম রুফটপ রেস্তোরাঁ শহরে থাকবে না। ছাদ সবার ব্যবহারের জায়গা, সেখানে দখল করা যাবে না। শুধু তাই না, স্টিফেন কোর্টে কি হয়েছিল সেটা দেখেছি। স্টিফেন কোর্টে ঘটনার কথা কিন্তু উনি মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সব দপ্তরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সবাইকে নিয়ে এক কমিটি গঠন করার কথা মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। তিনি নিজে সেই কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সকাল থেকে কিন্তু কালকে থেকেই কিন্তু ছাদ বন্ধ করে রাখা নির্দেশ তিনি দিয়েছিলেন এবং সেই অনুযায়ী ছাদ বন্ধ করে রাখা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। ম্যাগমা হাউসের উপরে নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে যখনই নজরে এসেছিল কলকাতা পুরসভা তখনই কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন কিন্তু বন্ধ করা হয়নি এবং কলকাতা পুরসভার তরফ থেকে একেবারে কড়া হাতে কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। যে কটা প্রথমেই বলা হচ্ছে যে কটা বেআইনি রেস্তোরাঁ রয়েছে, রেস্তোরাঁ বেআইনি যে কটা রুফটপ রয়েছে রেস্তোরাঁ, সেই বেআইনি রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। যদিও এখন কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে শুধু বেআইনি নয়, কোন রকম রুফটপ রেস্তোরাঁ কিন্তু শহর কলকাতায় থাকবে না। সব কটা রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে, কারণ
ছাদ সবার ব্যবহারের সাথে রুফটপ রেস্তোরাঁ করা যাবে না, এই ধরনের নির্দেশিকা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। একেবারে প্রিয়াঙ্কা, কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার পর অগ্নিকাণ্ডের ঘটনায় বড় সিদ্ধান্ত মেয়রের। আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা। কলকাতায় বন্ধ সব বেআইনি রুফটপ রেস্তোরাঁ, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলোকে খুলে ফেলতে হবে না। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। এর আগে আপনারা জানেন 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার গ্রেফতার করা হলো আরো একজনকে। আপনারা জানেন গত মঙ্গলবারই বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে মৃত্যু হয়েছে 14 জনের, এবার গ্রেফতার করা হলো আরো একজনকে। এর আগেই গ্রেফতার করা হয়েছিল 3 জনকে। ধৃত ইন্টেরিয়র ডিজাইনার খুরশেদ আলম, ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজের কন্ট্রাক্টর করেয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে খুরশিদ আলমকে। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার করা হলো আরো একজনকে। গতকালই গ্রেফতার করা হচ্ছে হোটেল মালিক এবং ম্যানেজারকে। ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছেন ম্যানেজার এবং মালিক। 8 দিনের পুলিশ হেফাজতে রয়েছে হোটেল মালিক এবং ম্যানেজার। ইতিমধ্যেই আজ আবারও একজনকে গ্রেফতার করা হলো এই বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ধৃতের সংখ্যা 4 জন। এবারে দিলীপ ঘোষকে আক্রমণ শানালেন অর্জুন সিং। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর। ফিরে আসলাম বিরতির পর। প্রাইম টাইমে এবারে আমরা যে খবরের দিকে নজর রাখবো, এবার দিলীপ ঘোষকে আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিং এর। এবার দিলীপ ঘোষকে আক্রমণ শানালেন অর্জুন সিং। আপনারা জানেন গত কয়েকদিন আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তারপর থেকেই কিন্তু একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিরল ছবি এর আগে কিন্তু দেখা যায়নি। এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে এই বিরল ছবি সামনে এসেছে, তারপর থেকেই নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার অর্জুন সিং তিনি বলছেন যে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা, আর ওনাকে দীঘায় নিমন্ত্রণ করেছেন। বোঝাই যাচ্ছে কে তৃণমূলের সঙ্গে, এমনই ভাবে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং শোনাবো আপনাদের। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। বাংলার মানুষ দেখুন একটা কথা, বাংলা মানুষ সব কিছু বুঝে। দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে 4টের লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না। ও 4 জন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন, এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি, আমার সময়ে আমি নাকি
পশ্চিমবাংলা 18টা সিট পাই দেয়, তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি? উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। মানুষ যখন মার খাচ্ছে, তৃণমূল যখন হামলা করছে, উনি বেগুন নিয়ে ছবি তুলেন। পাল্টা নাম না করে হঠাৎ বিজেপি কটাক্ষ দিলীপের, কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁটো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে, হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? দিলীপ ঘোষ আজকে 4 আনার মেম্বার বিজেপি, এখন তো ফ্রিতে মেম্বার, আর কোনো পোর্টফোলিও নেই। দিলীপ ঘোষ বিজেপিতে আছে, কারো খালি চাকরি চলে যেতে, টিকিট চলে যেতে একবারে হুড় করে ইন্দ্রের মতো চলে গেছিলেন বিজেপিতে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আমরা যে ছবি দেখেছি একেবারে বিরল ছবি তা বলাই যায়, এবং এই ছবির পর থেকেই কিন্তু দিলীপ ঘোষের পিছু ছাড়ছে না এই নয়া বিতর্ক, এবং অন্যদিকে কিন্তু দিলীপ ঘোষ একেবারে ফ্রন্ট ফুটেই রয়েছে তা বলাই যায়। চিন্ময়দের কাছে যাবো, তবে তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি আবারও একবার বলে রাখি আপনাদের, যে গত 30শে এপ্রিল আমরা যে ছবি দেখেছি, বিরল ছবি একেবারে বলাই যায়, কারণ জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন, দীঘায় গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং সেখানে গিয়ে একেবারে খোশ মেজাজে গল্প করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন তার স্ত্রীও। এই ছবি দেখার পর থেকেই কিন্তু একেবারে নয়া বিতর্ক তৈরি হয়েছে, সেই ছবি বারবার করে উঠে আসছে। আরেকবার যাবো আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের কাছে। চিন্ময়দা, যে ছবি আমরা দেখেছি যে গত 30শে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন একেবারে বিরল ছবি দেখা গিয়েছে দীঘাতে, এবং তারপর থেকেই আমরা কিন্তু দেখেছি নয়া বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক কিন্তু দিলীপ ঘোষের পিছু ছাড়ছে না, অন্যদিকে দিলীপ ঘোষ কিন্তু একেবারে ফ্রন্ট ফুটেই রয়েছে তা বলাই যায়। চিন্ময়দার কাছে যাব, তবে তার আগে শুনবো এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন। আমাদের পার্টির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেওয়া আমার কাজ নয়। আমার কাজ তৃণমূলের কোনো নেতা কি বলেছে সেই বিষয়ে বক্তব্য দেয়। আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের এই বিতর্ক দিয়ে চোখ ঘোরানো হচ্ছে একটা বিরাট অন্য একটা বিষয় থেকে, যেটা অনেকটা গভীর বিষয়, আপনাদের গভীরভাবে চিন্তন করা উচিত। নাম করে জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন হলো, তাতে সেখানে অভিষেক ব্যানার্জি ছিলেন না কেন? অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন? অভিষেক ব্যানার্জি কি সেদিন ভারতবর্ষে ছিলেন, পশ্চিমবঙ্গে ছিলেন, না দেশের বাইরে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাংসদ এবং সর্বময় কর্তা, কারণ তিনি হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। তারপরেও কি তিনি নিমন্ত্রণ পাননি? আমিও তো নিমন্ত্রণ পেয়েছিলাম, উনি কি নিমন্ত্রণ পাননি? নিমন্ত্রণ পেয়ে যাননি। কেন যাননি? রাগ করে যাননি, অভিমানে যাননি? এইরকম অনেক গভীর চিন্তনের বিষয় আছে। সংবাদ মাধ্যমকে আমি অনুরোধ করব এই বিষয়ে কনসেন্ট্রেট করব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, গত 30শে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন যে বিরল ছবি আমরা দেখেছি, তারপর থেকেই কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। অন্যদিকে একেবারে ফ্রন্ট ফুটেই রয়েছেন দিলীপ ঘোষ তা বলাই যায়। একেবারেই গত রবিবারের পর থেকে যে বিষয়টা
খুব উল্লেখযোগ্য বিষয় যে দিলীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক কিন্তু মুখ খুলছেন। প্রথমে আমরা দেখেছি সৌমিত্র খা, বিষ্ণুপুরের সাংসদ, তিনি টুইট করেছেন। তারপর গতকাল তথাগত রায়, দীর্ঘদিনের বিজেপি নেতা, তিনি টুইট করেছেন। এবং আজকে মুখ খুললেন অর্জুন সিং বা সজল ঘোষ। এই সমস্তগুলোর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু কমন রয়েছেন, তথাগত রায় বাদে বাকি যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তারা সবাই কোনো না কোনো সময় তৃণমূল শিবিরে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, এবং তারাই মূলত দিলীপ ঘোষকে আক্রমণ করছেন। এবং যে কারণে দিলীপ ঘোষও বারবার, গতকাল আমরা দেখেছি দিলীপ ঘোষ কালীঘাটের উচ্ছিষ্টভোগী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে থাকা এই দুটি শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এবং আজকেও আবার তিনি ওই একই প্রসঙ্গে টেনে এনেছেন যে 2015 সাল পর্যন্ত যারা শাসক দলের শিবিরে ছিলেন তাদের কাছ থেকে কোনো রকম ক্যারেক্টার সার্টিফিকেট নেব না। তিনি আজকে দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ করেছেন। অর্থাৎ এই জায়গাটাতেও কিন্তু যদি আমরা একটু নজর রাখি তাহলে আদি যারা বিজেপি, ধরা যাক যদি সুকান্ত মজুমদার বলা যায় বা অন্যান্য বিজেপির নেতা, দীর্ঘদিনের নেতা, তারা কিন্তু এখনও পর্যন্ত দিলীপ ঘোষ সম্পর্কে সরাসরি বা প্রকাশ্যে মুখ খোলেননি, দিলীপ ঘোষকে কোনো রকম আক্রমণ করেননি। আক্রমণ করছেন কারা? যারা অপেক্ষাকৃত অনেক পরে এসেছেন তৃণমূলে। অর্জুন সিং, তিনি বিজেপিতে এসেছে, তৃণমূলে গেছেন, আবার বিজেপিতে ফিরে এসেছেন। অথবা সৌমিত্র খা, যেদিন দীর্ঘদিন দুবারে তৃণমূল সাংসদ ছিলেন, তারপরে বিজেপিতে এসে বিজেপি সাংসদ হয়েছেন। অর্থাৎ এইটাও কোথাও একটা স্ট্র্যাটেজিক একটা লড়াই চলছে বিজেপির ভেতরেও, যে এই ধরনের এই নেতারাই আক্রমণ করবেন, সামনের সারিতে আসবেন। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ যারা দীর্ঘদিন আরএসএস অথবা বিজেপি করছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত দিলীপ ঘোষ সম্পর্কে কোনো রকম কোনো মন্তব্য করেননি। এই জায়গাটাও রাজনৈতিক শিবির এই জায়গাটাও নজরে রাখছে যে তাহলে কি কোথাও এইটা ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে, পরিকল্পনা করে করানো হচ্ছে, নাকি এই জায়গাটাতেও কোথাও যে আদি বনাম নব্য এই যে একটি লড়াই, সেই সংঘাতটাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যে অপেক্ষাকৃত যারা পরে এসেছেন বিজেপিতে তারাই আক্রমণ করছেন, যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তারা কিছু বলছেন না। এইটা পরিকল্পিতভাবে করানো হচ্ছে নাকি এইটা লড়াইটা প্রকাশ্যে চলে এসেছে, এই জায়গাটাই কিন্তু নজরে রয়েছে রাজনৈতিক শিবিরের। স্নেহা। ধন্যবাদ চিন্ময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গত 30শে এপ্রিল সেখানে জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং সেখানে গিয়ে একেবারে বিরল ছবি লক্ষ্য করা গেল, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে খোশ মেজাজে গল্প করতে দেখা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তারপর থেকেই শুরু হচ্ছে নয়া বিতর্ক। আইনজীবীদের ওপর হামলার ঘটনা, আইনজীবীদের ওপর যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় শতপ্রণোদিত মামলার শুনানি হাইকোর্টে। শতপ্রণোদিত মামলার শুনানি হাইকোর্টে। অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ, 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য। সিপিকে অভিযুক্তদের চিহ্নিত করতে হবে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। 19শে মের মধ্যে রিপোর্ট জমা দেবে পুলিশ। আইনজীবীদের নিরাপত্তায় নজর রাখার নির্দেশ। আইনজীবীদের ওপর হামলার ঘটনা, শতপ্রণোদিত মামলার শুনানি হাইকোর্টে। অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ, 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য। সিপিকে অভিযুক্তদের চিহ্নিত করতে হবে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। 19শে মের মধ্যে রিপোর্ট জমা দেবে পুলিশ। আইনজীবীদের নিরাপত্তায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় শতপ্রণোদিত মামলার শুনানি হাইকোর্টে। ফোনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ঠিক কি জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রে? হাইকোর্টের তরফ থেকে আদালত অবমাননার একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল এবং তারই কিন্তু একটি শুনানি ছিল, যেখানে কিন্তু একাধিক নির্দেশ দেওয়া আছে, যেখানে বলা আছে যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হবে।
নোটিশ পাঠাতে হবে এবং তার পাশাপাশি 14 দিনের মধ্যে কিন্তু তাদের আত্মসমর্পণে বক্তব্য তাদেরকে রাখতে জানাতে হবে এবং তার পাশাপাশি পুলিশ কমিশনার তাকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদেরকে চিহ্নিত করতে এবং যে ঘটনাস্থল অর্থাৎ ওল্ড পোস্ট অফিস এবং কিরণ শঙ্কর ঘটনাস্থল সেখানকার রাত দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছে কলকাতা পুলিশকে যাতে কোনোভাবেই আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই দিকে কিন্তু কড়া নজরদারি চালাতে হবে এমনই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানি 19 মে সেই দিন কিন্তু গোটা বিষয়ের রিপোর্ট কলকাতা পুলিশকে আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ প্রীতি। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় শতপ্রণোদিত মামলার শুনানি হাইকোর্টে অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য আইনজীবীদের নিরাপত্তায় নজর রাখার নির্দেশ। এবারে আমরা একটু নজর রাখবো পহেলগাঁওয়ের দিকে। আপনারা জানেন গত 22শে এপ্রিলের ঘটনা, মৃত্যু হয়েছে 26 জন পর্যটকের এবং এখনো পর্যন্ত অধরা জঙ্গিরা। ইতিমধ্যেই কিন্তু প্রত্যাঘাতের প্রহর গুনছে সকলে। একদিকে ভারতের পক্ষ থেকে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যদিকে বারবার কিন্তু হুমকি শানিয়েছে আমরা দেখেছি পাকিস্তানও। আজ উত্তরপ্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন, গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার। দিন ও রাতে মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা, নামবে রাফাল, মিরাজ, জাগুয়ার যুদ্ধ বিমান। বায়ুসেনার জন্য তৈরি নাইট এয়ারস্ট্রিপও। আজ সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, দিনের বেলায় কিন্তু একেবারে মহড়া দিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং একইভাবে রাতেও কিন্তু মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা। এর আগেও বারবার কিন্তু আমরা দেখেছি যে প্রত্যাঘাত কবে হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেদিকে আমরা সকলেই তাকিয়ে আছি, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে এবং ইতিমধ্যেই আমরা প্রহর গুনছি যে কবে সেই প্রত্যাঘাত হবে। এরই মধ্যে আজ উত্তরপ্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন, গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার। আজ সকাল থেকে কিন্তু এই ছবি দেখা গিয়েছে। দিনের বেলায় একদিকে যখন মহড়া দিয়েছে ভারতীয় বায়ুসেনা, তারই পাশাপাশি রাতের বেলাতেও কিন্তু একইভাবে মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা। নামবে রাফাল, মিরাজ, জাগুয়ার যুদ্ধ বিমান। বায়ুসেনার জন্য তৈরি নাইট এয়ারস্ট্রিপও। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ভারত যখন একটি এই মহড়াটা করছে, এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধে টার্গেট, ওয়ান অফ দ্য প্রাইম টার্গেট থাকে রানওয়ে, এনিমি রানওয়ে। তো পাকিস্তান যেরকম নাকি ইন্ডিয়াতে যদি আক্রমণ করে, তো ইন্ডিয়ার যে যুদ্ধ যে এয়ার স্ট্রিপ গুলো রয়েছে, যেখানে যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার স্ট্রিপ গুলো রয়েছে, সেখানে ওগুলো আক্রমণ করার চেষ্টা করবে আর ওগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে। একইভাবে ভারতও চেষ্টা করবে পাকিস্তানের যে ভেরিয়াস এয়ার স্ট্রিপ রয়েছে, যেখানে যেখানে এয়ার হেড, সেগুলোকে ধ্বংস করতে। তো তখন আমাদের যে জাহাজ উঠানামা করতে পারে এই এক্সপ্রেসওয়ে, এটা একটা ডিফেন্সিভ ইউজ অফ এয়ার স্ট্রিপ, সিভিলিয়ান এয়ার যে এক্সপ্রেসওয়ে। এর আগে যমুনা এক্সপ্রেসওয়েতে করা হয়েছিল মহড়া, এখন গঙ্গা এক্সপ্রেসওয়েতে করা হচ্ছে। একইভাবে এজ এন অফেন্সিভ মেজার আমরা যদি আক্রমণ করি পাকিস্তানে, তো আমরা জানি পাকিস্তানের যে বিভিন্ন এক্সপ্রেসওয়ে রয়েছে, অনেক চায়নার মদদে ওরা খুব সুন্দর এক্সপ্রেসওয়ে বানিয়েছে। তো সেই এক্সপ্রেসওয়েতে আমাদের যে ভেরিয়াস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, যেরকম নাকি C-130 হারকুলেস, গ্লোব মাস্টার, C-17 গ্লোব মাস্টার, এই ধরনের যে জাহাজ আছে, ওগুলোর মধ্যে ট্রুপ ক্যারিয়ার্স। আমাদের এজ এন অফেন্সিভ ক্যাপাবিলিটি, আমরা ওদের জায়গায় গিয়ে ল্যান্ড করে দে ক্যান বি অফলোডেড এজ এন এয়ারবোর্ন অপারেশন। তো এইটাও একটা এজ এন অফেন্সিভ মেজার, একটা প্র্যাকটিস, একটা মহড়া করা হচ্ছে। তো এই সব মহড়া পাইলটদের জন্য খুব দরকার। উই নিড টু বি কারেন্ট, একদম এন্ড কেপেবল যে কোনো সিভিলিয়ান এয়ারস্ট্রিপের মধ্যে ল্যান্ড করার জন্য। তো আজ যে মহড়াটা হচ্ছে as an defensive as well as an offensive measure. অন্যদিকে পহেলগাঁও আবহে গুজরাটে INS
সুরাত, গুজরাটে আইএনএস সুরাত, পহেলগাঁও আবহে ইতিমধ্যেই গুজরাটে আইএনএস সুরাত। একদিকে যখন ভারতীয় বায়ুসেনা শক্তি প্রদর্শন, অন্যদিকে বিমানবন্দরে মোতায়েন আইএনএস সুরাত। জানুয়ারি মাসে সামিল ভারতীয় নৌসেনায় প্রথমবার গুজরাটে মোতায়েন আইএনএস সুরাত। আগে আরব সাগরে মিসাইল মহড়া ভারতের। আপনারা জানেন, এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একদিকে দিন ও রাতে মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা। আজ সকাল থেকে সেই শক্তি প্রদর্শনের ছবি কিন্তু আমরা দেখিয়েছি। অন্যদিকে আজ রাতেও মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা। তারই পাশাপাশি আরব সাগরে মিসাইল মহড়া আগিয়ে দিয়েছে ভারত, এবং তারই পাশাপাশি ইতিমধ্যেই হাজিরা বিমানবন্দরে মোতায়েন আইএনএস সুরাত। পহেলগাঁও আবহে গুজরাটে আইএনএস সুরাত। প্রথমবার গুজরাটে মোতায়েন আইএনএস সুরাত। আগেই আরব সাগরে মিসাইল মহড়া ভারতের। ফের এলওসিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। এর আগেও বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, আবারও কিন্তু দেখা যাচ্ছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। এলওসিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। টানা 8 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন। বৃহস্পতিবার রাতে ফের গুলি সীমান্তে, কুপওয়ারা, বারমুলা, পুঞ্চ, নৌশেরা ও আখনুর সীমান্তে গুলি। ফের এলওসিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। বৃহস্পতিবার রাতে ফের গুলি সীমান্তে। টানা 8 দিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রাইম টাইম এখন এ পর্যন্ত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় দেখুন প্রাইম টাইম। এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।